তাইলে আমরা বলতে পারি যে আপনার 33% পুকুরে প্রায় 80,000 টাকার মতন প্রফিট আসছে। আর একটু কাজ প্রফিট করি 80,000 টাকা হিসাব করলে হবে না। শিক্ষকতা, কিন্তু এর পাশাপাশি যখন আমি পুকুর পাড়ে ঘেরের পাড়ে যাই, মাছ চাষের দিকে করি, আসলে আমার খুব ভালো লাগে। সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। মূলত আপনারা হয়তোবা জানেন আমি একজন মাছ চাষী, সেই সাথে মাছের ফিড এবং মাছের মেডিসিনের বিজনেস রয়েছে। তো তারই সুবাদে আমার অনেক অভিজ্ঞ চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয়, তাদের সাথে পরামর্শ করা হয়, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের হাতের কাছে পেয়েছি দুইজন অভিজ্ঞ চাষীকে। তো আমরা তাদের সাথে এই গলদা চিংড়ি এবং কার্পজাতীয় মাছের যে মিশ্র চাষ হয় আমাদের এলাকায়, এই বিষয় নিয়ে র্যান্ডম আলোচনা করব। তো যাদের হাতে সময় আছে তারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, তাইলে গলদা চিংড়ি চাষ এবং সেই সাথে কার্পজাতীয় মাছ চাষ সম্পর্কে বিস্তারিত একটা অভিজ্ঞতা আপনি নিতে পারেন। তো ভিডিওর শুরুতে আমি আমাদের যে কাঙ্ক্ষিত গেস্ট যারা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি আছেন হচ্ছে বাবু অসিতবরণ হালদার। তিনি হচ্ছেন একজন স্কুল শিক্ষক এবং সেই সাথে তিনি অবসর টাইমে কিন্তু মাছ চাষ করে থাকে। আর সেই সাথে আরেকজন আছে মিলন হালদার, যিনিও দীর্ঘদিন যাবত হচ্ছে গলদা চিংড়ি চাষ করেন এবং কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করে থাকে। তো আমরা সরাসরি অসিত বাবুর কাছে চলে যাই। তো বাবু, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ভালো আছো তো? জি জি। তো আপনি তো দীর্ঘদিন যাবত এই মাছ চাষের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, মাছ চাষের সাথে যুক্ত 1986 বা 85 সাল থেকে সরাসরি যুক্ত। এর আগেও আমাদের মানে যারা অভিভাবক ছিল, বাবা কাকা, ওনারা মাছ চাষ করতেন। তো সেই সুবাদে আমাদের আসলে খুব ছোটবেলা থেকে মাছ চাষের মোটামুটি অভিজ্ঞতা আছে। মোটামুটি অভিজ্ঞতা, খুব একটা অভিজ্ঞ না। না, আমাদের এই এলাকাটা হচ্ছে, এটা হচ্ছে বরিশালের আগলঝিরা উপজেলা। এই এলাকায় নির্দিষ্ট কিছু এলাকায় কিন্তু আমাদের গলদা চিংড়ি চাষ হয়। আমাদের বরিশাল অঞ্চলে আর কোথাও আমার জানা মতে গলদা চিংড়ি চাষ হয় না। আমাদের চাষটা আমাদের এলাকাতে ব্যাপকভাবে চাষ হয় এবং হচ্ছে মোটামুটি সবাই কিন্তু প্রফিটেবল। তো যেহেতু আপনি দীর্ঘদিনের মাছ চাষ অভিজ্ঞতা, আসলে আপনি কি মাছটা চাষ করেন? গলদা চিংড়ি কি নদীর পোনা নাকি আপনি হ্যাচারি পোনা চাষ করেন? মূলত হ্যাঁ, আমরা হইলো প্রধানত গলদা চিংড়ি চাষ, সেই সাথে কার্প জাতীয় মাছের চাষ হয়। তো আমরা চিংড়ির পোনা বা রেনু যেটা আমরা বলি, সেটা আমরা মূলত এখনো হ্যাচারি থেকে ওভাবে পর্যাপ্ত বা বিভাবে পাই না। এই কারণের জন্য আমাদের প্রাকৃতিক উৎসের উপরে আমাদের বেশি নির্ভর করতে হয়। তো আমরা নদীর পোনাটাই এখন পর্যন্ত তেমন ব্যবহার করি। আমি ভিডিওতে একটু মাঝে স্কিপ করি। আমরা যেহেতু আমাদের দোকানে বাজারের মধ্যে বসে ভিডিও করতেছি, হয়তো বা একটু নয়েজ হতে পারে, এই জন্য আপনারা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা তো প্রতি শতকে কত পিস আসলে গলদা চিংড়ি মাছ দেন? 100 পিস নাকি 200 পিস? পিএল আপনারা তো রেনু মজুত করেন। হ্যাঁ, 200, আনুমানিক 200 পিসের মতো। মানে আমাদের এলাকায় মূলত প্রতি শতাংশে, আমরা যখন প্রথম নার্সারি করে প্রতি শতাংশে 200 পিসের মতন পিএল মজুত করি। এবং হচ্ছে সেই মাছটারে 2 থেকে 3 মাস নার্সারি করার পর যখন একটা মোটামুটি সাইজে আসে, তখন সেই সাথে কিন্তু আমরা কার্পজাতীয় মাছ দিই। আর কার্পজাতীয় মাছ দেওয়ার ক্ষেত্রে আপনারা তো 3 ধরনের মাছ দেন। হ্যাঁ, সাধারণত মানে আমরা আসলে রাক্ষসে মাছটা দেই না, এটা বর্জন করি। জি জি। তো রুই, কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতল, সিলভার, বিকেট, এই জাতীয় মাছ দেওয়া হয়। হ্যাঁ, আর অন্যান্য মাছ দেওয়া হয় না। রুই মাছটাই বেশি দেওয়া হয়। মূলত হচ্ছে আমাদের এলাকায় শতকে আসলে 6 পিস মাছ দেওয়ার একটা ট্রেডিশন আছে, যেখানে রুই মাছ থাকে 3 পিস, কাতল মাছ থাকে 1 পিস বা 2 পিস, আর সাথে 1 পিস বা 2 পিস সিলভার কাপ। এই হারে কিন্তু আমাদের মাছটা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা তো ওই যে গলদা চিংড়ি চাষ করেন, তো গলদা চিংড়িতে খাবার হিসেবে আপনার দিনে কতবার খাবার দেন? মূলত খাবারটা যদি অধিক বাড়ি দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আপনার সেইভাবে সময় বা মিলাতে পারি না। এই কারণের জন্য সাধারণত 2 বার খাবার দিই। 3 বার দিতে পারলে আরো ভালো হয়, কিন্তু আমাদের সেই সময়টা আমরা ম্যানেজ করতে পারি না। এই কারণের জন্য আমরা 2 বার দিই। 2-3 বার দেই ঠিকই, কিন্তু ওই যে পরিমাণ খাবারের দরকার ওইটি 3 বারে ভাগ করে দিই। মূলত হচ্ছে আপনার চিংড়ি মাছের পাকস্থলী থাকে খুব ছোট, এজন্য হচ্ছে ওরা একবারে কিন্তু বেশি খাবার খেতে পারে। এজন্য হচ্ছে প্রত্যেকদিন 2 থেকে 3 বারে যদি খাবারটা দেওয়া যায়, সেটা খাবারটা ওয়েস্টেজ কম হয় এবং হচ্ছে তাহলে মাছটা কিন্তু ভালো খাইতে পারে। তো আপনারা কি মানে খাবার হিসেবে কি রেডি ফিড ব্যবহার করেন, মানে কোম্পানির কিনা যে খাবার? কোম্পানি, আমরা বাজারের যে ফিড, বিশেষ করে আমরা আসলে আমি যেটা চাষ করি সেটা ওই যে কোয়ালিটি ফিডস, মানে কোয়ালিটি গোল্ডটা চিংড়ির জন্য ব্যবহার করতেছেন। কোয়ালিটি গোল্ড, এটার আসলে সুফল কেমন? মোটামুটি মাছ কেমন হয়? হ্যাঁ, যদি গোল্ড মানে শুধু গোল্ড খাওয়ানো যায় তাহলে মাছের ফলনটা খুবই ভালো হয়, যথেষ্ট ভালো হয়। আচ্ছা, মানে কাঙ্ক্ষিত
পাওয়া যায়, ফলন পাওয়া যায়। জি জি জি। আর ভিডিওতে প্রথমেই তো বলছিলাম আপনাদেরকে যে আমাদের এই জায়গায় কিন্তু সনাতনী পদ্ধতিতে চাষ হয়, এতটা আধুনিক পদ্ধতিতে চাষ হয় না। তারপরে কিন্তু ডে বাই ডে এই জায়গার মানুষজন সচেতন হইতেছে, নিয়মিত চুন প্রয়োগ বা প্রোবায়োটিক, তারপরে হচ্ছে জীবাণুনাশক, এগুলো কিন্তু নিয়মিত এখন দেওয়ার ট্রাই করতেছে। আর সেই এখন ওই বরাবরই আমি তার কাছ থেকে শোনার চেষ্টা করবো যে আসলে সে মাসিক পরিচর্যা হিসেবে কি কি ব্যবহার করেন। আসলে আপনি মাসে যে একটা মাসিক যেটা পরিচর্যা করতে হয় মাছের, সেই মাছের পরিচর্যা হিসেবে আপনি কি কি করেন? তো মাসিক মানে প্রথমে যেটা, সেটা হলো আমরা যে আমাদের যে চুনটার ক্যালসিয়াম চুন, ক্যালসিয়াম যেটা, জি জি, আমরা ক্যালসিয়াম মানে পাউডার ফর্মে যে চুনটা পাওয়া যায় বাজারে, ওইটা আমরা ক্যালসিয়াম চুন বলি, ওই চুনটা দেন ওইটা। হ্যাঁ, প্রতি মাসে একবার। একবার শতাংশে কত কত পরিমাণ? শতাংশে 200 গ্রাম, 200 থেকে 300 গ্রাম। 300 গ্রাম। জি জি। আর উপন্যাসক কি দেন? উপন্যাসক উপন্যাসক মূলত এই যে আষাঢ় শ্রাবণ মাস যখন আসে, এই সময়টা আগে থেকে দিয়ে রাখলে ভালো হয়, কিন্তু অনেকেই হয়তো বা আগে দেয় না। কেউ কেউ আগে দেয়, বা কেউ যখন একটু লক্ষণ দেখা দেয় জি জি। তখন মূলত আমরা এই উপন্যাসটা ব্যবহার করি। হ্যাঁ, দেখা গেছে এই এখন যে বৃষ্টি হয়, অতি বৃষ্টির পরবর্তী সময় দেখা গেছে গেল যখন আবার আবহাওয়া পরিবর্তন হয়, সেই সময় কিন্তু উপন্যাসক উকুনটা বেশি একটা আক্রমণ হয়। আক্রমণটা তো ঘটে। এই সময় যদি প্রথমেই দেখা যদি প্রস্তুতিমূলক ভাবে উকুনের নাশক দেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ক্ষতির সম্মুখীন হব। আমার মনে হয় দেখার চেয়ে যদি এর আগেই দেওয়া হয় জি জি। তাহলে আরো ভালো হয় সেটা। তো আপনারা উপন্যাসক মানে দেওয়ার জন্য কিভাবে বোঝেন যে আসলে উপন্যাসক এখন দেওয়া দরকার? মূলত আসলে বলেন, সমস্যা নেই। উপন্যাসকটা যদি লক্ষণ দেখা যায়, তাহলে তখন হইলো যে এই উকুনের মানে মাছের গায়ে লাল লাল দাগ দেখা যায়, কাংসা মানে ওই যে ফুলকা, অথবা ওই যে আরো কি পাখনা, ছোট পাখনা গুলো আছে, পাখা, পিঠের পাখা, ওই পাশ দিয়ে যে এইগুলো কিছু কিছু লাল দাগ দেখা যায়, তখন আমরা আসলে বুঝতে পারি যে এটা আসলে উকুনে আক্রান্ত। তো আমাদের সাথে সাথে ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা সাথে সাথেই সেটার জন্য ব্যবস্থা নেই, যাতে উকুনটা। আর একটা প্রাথমিক লক্ষণ আছে কিন্তু, যখন মাছে উকুনে আক্রান্ত হবে, পুকুরে পাড়ে যদি আপনি নীরবে বসে থাকেন, দেখবেন কিন্তু পুকুরের মাছগুলা লেজ বাড়ি মারতেছে, অথবা আশপাশে যদি ডালপালা থাকে, ডালপালার সাথে কিন্তু মাছ গা ঘষতেছে, বাড়ি মারে, অথবা মানে মাছগুলো খুব থাকে চঞ্চল, এবং মানে উপর দিয়ে কেমন দৌড়াতে থাকে, মানে স্বাভাবিক থেকে মোটামুটি কিছুটা অস্বাভাবিকতা লক্ষণ দেখা যায়, অস্বাভাবিকতা দেখা যায়। তো এখন যেহেতু আপনারা বলতেছেন যে উপন্যাসক দেন, উপন্যাসক হিসাবে আমি সংক্ষেপে যদি বলি, যারা চিংড়ি মাছ চাষ করেন তাদের পুকুরে কিন্তু সব ধরনের উপন্যাসক ব্যবহার করা যায় না। যারা চিংড়ি মাছ চাষ করেন তাদের পুকুরে কিন্তু অবশ্যই শুধুমাত্র আইভারমেকটিন যে গ্রুপের কীটনাশকটা আছে, আইভারমেকটিন গ্রুপের যে আপনার পরজীবীনাশক আছে, ওইটা কিন্তু ব্যবহার করতে পারে। তো এইবারে আপনি কোনটা ব্যবহার করতেছেন? আপনি তো বিগত আমার ধরে মানে কয়েকদিন আগে এবছরেও আমি এই যে উপন্যাসক ব্যবহার করছি, মানে লক্ষণ দেখে আপনি নিতেছেন? লক্ষণ দেখে, আসলে আগে দেওয়া হয় নাই, আগে দিলে ভালো হতো, কিন্তু লক্ষণ দেখে আমি সাথে সাথে লক্ষণ যেদিন দেখছি ওই দিনই চেষ্টা করছি ঔষধটা নিয়ে প্রয়োগ করার। তো আমরা হলো যে প্যারাসাইটিন ভেট, হ্যাঁ ওইটা হচ্ছে জি স্কয়ারের, এটা নতুন প্রোডাক্ট, হ্যাঁ 500 ml এর একটা যে আছে, ওইটা আমি ব্যবহার। এটা কি এক ডোজ দিছেন নাকি ডাবল ডোজ? এক ডোজ দিছি, কিন্তু আমি বুস্টার ডোজ করব। বুস্টার ডোজের জন্য আমি গত শনিবার হইলো প্রথম ডোজ দিছি, এবং আগামী শুক্রবারে আমি বুস্টার ডোজ দেবো। 5 কেজি, কারণ ওই যে 5 কেজি নার্সারি 2 নিতে পারো। হ্যাঁ, এরপরে খাওয়াই, সমস্যা নাই, আর মাছের সাইজ খুব ভালো নাকি? সুন্দর। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করতেছি, যেহেতু আমরা এখন দোকানে টুকটাক কেনা বেচা করতে হয়, এই জন্য হয়তো বা কিছুটা ডিস্টার্ব ফিল হইতেছে। তো যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম, তো উপন্যাসক হিসাবে আপনি প্যারাসাইটিন বেড দিচ্ছেন, এটা আপনি 2 বার মানে বুস্টার ডোজ দিচ্ছেন। হ্যাঁ, উপন্যাসক কিন্তু 2 বার দেওয়াটাই উত্তম, কারণ হচ্ছে প্রথম ডোজ দিলে পরে যে উকুনটা থাকবে সেটা মারা যাবে, কিন্তু ওই যে ডিম থাকে, এই 3 থেকে 4 দিন পরে কিন্তু ডিম থেকে আবার বাচ্চা হয়, আবার পরবর্তীতে আক্রান্ত হয়। এই জন্য হচ্ছে এক ডোজ দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে যদি আবার দ্বিতীয় ডোজ দেওয়া যায়, তাহলে কিন্তু সমস্ত পুকুর কিন্তু নির্মূল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দিলে সারা বছরের জন্য নিরাপদ থাকা যায়। এখন আপনারা কি এই যে উপন্যাসক বা যে কোনো রোগ ব্যাধি আসার আগেই দেন, মানে আসার আগেই কি দিতে মানে মেডিসিন গুলো প্রয়োগ করেন, নাকি রোগ দেখলে পরে করে দেন? মূলত আসলে যারা একটু সচেতন চাষি আছে, তারা সবাই সমস্ত যে উপন্যাসক হোক বা অন্যান্য আর যেগুলো আছে, সবই এটা আসলে ইসের আগেই দেওয়া হয়, নির্ধারিত হয়। মানে একটা কথা আছে না, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রতিরোধ উত্তম। জি জি। তো এই কারণের জন্য আগেই দেওয়া হয়।
আবার অনেক আছে যে যখন দেখা যায় যে আক্রান্ত হয়ে গেছে, কি উপায় নেই, হ্যাঁ। আগে দেওয়া হয় না, না, এই কারণে আক্রান্ত তখন হওয়ার পরে দিলে হয় কি আপনার হয়তোবা মাছগুলো সুস্থ হয়, মাছে একটা ধকল খায়, একটা ধকল আবার খায়। কিছুটা মাছ মারা যায়, যার কারণে আমরা ক্ষতির সম্মুখীন। এই জন্য অনেকটা হচ্ছে ধকল যেগুলো খায়, বিশাল রোগ ধকল। ব্যাধি আসার পূর্ববর্তী সময় কিন্তু আমাদের এই যে কোনো মেডিসিন প্রতিকারটা প্রয়োগ করলে, করলে হ্যাঁ সবচেয়ে বেটার হয়। প্রতিকারটা তো এই ভালো পাওয়া যায়। জি জি জি, এখন তো ওই যে এরপরে আপনি কি দেবেন? এরপরে তো চিংড়ি মাছে যে আমরা জানি একটা কমন সমস্যা আছে, ব্ল্যাক গিল ডিজিজ আর হচ্ছে অ্যান্টিনা ড্যামেজ, হ্যাঁ, মানে দাড়ি মুচকাটা দাড়ি আর হচ্ছে মুচকাটা, কাং সাজে কালা দাগ বলে আমাদের আঞ্চলিক ভাষায়। হ্যাঁ। তো এই সমস্যার জন্য আপনি কি দেবেন? এই সমস্যার জন্য আমি এই যে এই মানে চুন প্রয়োগ হয়েছে, যে চুন প্রয়োগ আবার করার পর উপন্যাসক দিচ্ছেন, উপন্যাস এরপরে দিয়েছি। আপনি এখন আমি হ্যাঁ ওই যে অ্যান্টিনা, হ্যাঁ এই জন্য কিন্তু এটার জন্য জি আমি এই জায়গায় একটু বলি, এই জায়গায় এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, যেরকম হচ্ছে একুয়া ক্লিন আছে, হুম, হ্যাঁ যেটা হচ্ছে সবচেয়ে আমাদের যারা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা সবচেয়ে এসকেপ, না না এটা স্কোয়ারের, স্কয়ার হ্যাঁ এই একুয়া ক্লিন এইটা হচ্ছে এই 1 লিটারই খাই। এইটা কিন্তু হচ্ছে মোটামুটি চিংড়িতে যে এন্টিনা ড্যামেজ এবং হচ্ছে ব্ল্যাক গিল ডিজিজের জন্য সবচেয়ে সর্বোত্তম কার্যকরী। এছাড়া কিন্তু আমরা টিমসেন ব্যবহার করতে পারি, মাইক্রোনেল দিতে পারি, বিভিন্ন ব্যাকটেরিয়া দিতে পারি, কোম্পানির হ্যাঁ বিভিন্ন ইয়ে আছে। যেটা ভালো কোম্পানি আছে সবারটাই মোটামুটি রেজাল্ট আসে। তো আমরা বরাবর মতো কিন্তু একুয়াক্লিন ব্যবহার করে বেটার রেজাল্ট পাই। হ্যাঁ, এই যাবত আমরা একুইপমেন্ট ব্যবহার করছি এবং জি এটা ভালো সুফল পাওয়া গেছে। আচ্ছা, একুয়াক্লিন হলো শতাংশে দেওয়ার পরিমাণটা যদি আমি বলি, শতাংশে আপনারা দেবেন 30 মিলি হারে, যদি আপনার পুকুরের পানি হয় 4 থেকে 5 ফুট, এবং যদি 5 ফুটের থেকে গভীরতা বেশি থাকে তাহলে কিন্তু আপনার ডোজটা ডাবল করতে হবে। আর আনুপাতিক হারে। হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে, অনেকে কিন্তু এই উপন্যাসক অথবা জীবাণুনাশক প্রয়োগ করার পূর্বে বা প্রয়োগ করার সময় কিন্তু আপনারা লবণ প্রয়োগ করেন। আপনি কি এটা লবণ প্রয়োগ করেন? হ্যাঁ, আমি এই যে জীবাণুনাশক বলতে যে উপন্যাসক উপন্যাসক যে ব্যবহার করছি, সাথে লবণ ব্যবহার করছি। জি হুম, আসলে উপন্যাসকের সাথে লবণ ব্যবহার করাটা হয় কি, লবণও কিন্তু একটা পরজীবী নাশক। লবণটা দিলে পরে পুকুরের গায়ে, মাছের গায়ে যদি পরজীবী থাকে, পরজীবী কিন্তু একটু মনে করেন মাছ থেকে একটু মনে করেন একটু সাইডে চলে আসে, মানে মাছটা একটু আলগা হয়। হ্যাঁ এরপরে যখন আপনি উপন্যাসক দেবেন তখন কিন্তু সবচেয়ে ভালো কার্যকরী হয়। এই জন্য হচ্ছে যে কোনো জীবাণুনাশক বা উপন্যাসকের সাথে যদি আপনারা লবণটা ব্যবহার করেন, লবণে কিন্তু উপকার আছে। এছাড়া অনেকে চাইলে যারা জীবাণুনাশক না দেন বা শুধু কাঠ জাতীয় মাছ চাষ করেন, তারা কিন্তু শুধু লবণনাশকও আপনারা ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু বেটার রেজাল্ট। তো যাই হোক, আপনারা জীবাণুনাশক হিসেবে অ্যাকুয়াক্লিনটা ব্যবহার করবেন। এর পরবর্তী সময় আর কি দেবেন? আপনারা কি পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করেন? হ্যাঁ, প্রোবায়োটিক ব্যবহার করা হয় মূলত। আসলে এটা আরো আগে ব্যবহার করা হয়, হ্যাঁ আগে থেকেই ব্যবহার। না এটা হচ্ছে আমাদের আমাদের মাছ চাষ হয় এলাকায় প্রায় 20 বছর প্লাস, 20-25 বছর যাবত, কিন্তু মানে বর্তমান সময়ে কিছুটা মানুষ চাষি আধুনিক হয়েছে, আধুনিক এখন এবং হচ্ছে সচেতন। জি জি মোটামুটি সচেতন, যারা মোটামুটি ভালো চাষ করে এরা মোটামুটি সচেতন, এরা হচ্ছে জীবাণুনাশক আর হচ্ছে আপনার সেই সাথে কিন্তু উপন্যাসক আর হচ্ছে প্রোবায়োটিকটা মোটামুটি ব্যবহার করার চেষ্টা করে, নিয়মিত হয় না তারপরও সর্বোচ্চ চেষ্টা করে আর কি ব্যবহার করার জন্য। তো প্রোবায়োটিক হিসেবে আমরা অনেক সময় যে বললাম বিভিন্ন কোম্পানিরই আছে, প্রোটোক্স আছে, একুয়া পিওর আছে, তারপরে হচ্ছে প্রোবায়ো একুয়া আছে, বিভিন্ন ধরনের পনকেয়ার আছে, পনকেয়ার 46 আছে, এই ধরনের যে যেটার যার যেরকম সাইজে মেলে, যার যেটা সুবিধা হয় সে কিন্তু সেটাই ব্যবহার করে। তো যাই হোক, আমরা মোটামুটি আলোচনা নিয়ে এটা শুনলাম। এটা কি আপনারা তো প্রতি মাসে করার চেষ্টা করেন, নাকি যখন মনে হয় আমার পুকুরের একটু সমস্যা বা এখন করা উচিত সেই সময়? এটা অবশ্য প্রতি মাসে দেওয়া হয় না, হুম প্রতি মাসে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ভালো হয়। মূলত এই সময়টায়, জি জি হ্যাঁ, এই যে বর্ষার এই সিজনটা ইন্ডিয়া প্রতি মাছ মাসে প্রতি মাসে দিলে হ্যাঁ সবচেয়ে ভালো। ভালো হয়। না এই যে যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস কিন্তু মাছের জন্য সবচেয়ে মানে এই চিংড়ি মাছটা কিন্তু ঝুঁকি। উত্তম, এবং হচ্ছে মানে গ্রোথ হয়, Growth ঝুঁকিও এই সময়। ঝুঁকিও কিন্তু বেশি থাকে। হ্যাঁ। এই জন্য এই সময় যদি আপনি রোগ দেখার পূর্ববর্তী সময় যদি এই সমস্ত ডোজ করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি কথা মাছটা যখন বাড়ে বেশি তখন রোগেও আক্রান্ত হবে বেশি। জি 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 এই 3টে মাছ বাড়ে বেশি, হুম হুম আবার এই রোগ প্রতিরোধ করতে হয় হুম 3টে মাছ, তাইলেই ভালো ফল পাওয়া যায়। যাই হোক, তো বাবু সরাসরি আপনার কাছে তাহলে একটু চলে আসি। তো আপনি তো এবছর মাছ চাষ করছিলেন, আপনার ছোট মোটামুটি 30-33 শতাংশের একটা পুকুর আছে আমার যতদূর জানি, 1 বিঘা। তো ওই জায়গায় অবশ্যই কি পরিমাণে মাছ দিছিলেন, এবং এবছরের ফলাফলটা একটু যদি আপনাদের আমাদের জানাইতেন। এই বছরের ফলাফল আমি 1,25,000 টাকা হাতে পাইছি। বিক্রি করছেন? হ্যাঁ, তো 1,00,000 1,25,000 টাকা, মানে চিংড়ি মাছ এবং হচ্ছে আর কার্পজাতীয় মাছ এই দুইটা বিক্রি করে মোটামুটি 1,25,000 টাকা। তো মোটামুটি তো আমি যতদূর জানি আপনি যে জিনিসটা খরচা করেন সবকিছু কিন্তু হাতে কলমে হ্যাঁ। লিখে রাখেন। তো এবছর কত টাকা খরচা হয়েছে মোটামুটি? খরচা হইল আমার 55 মতো খরচা হয়েছিল। 55,000 টাকা। 55
তাইলে আমরা বলতে পারি যে আপনার 33% পুকুরে প্রায় 80,000 টাকার মতন প্রফিট আসছে। আর প্রফিট 80,000 টাকা হিসাব করলে হবে না, এর সাথে কিন্তু তিনি কিন্তু তার এই যে নিজের যে পারিবারিক যে মানে আমিষের চাহিদা, সেটা কিন্তু সেই পুকুর থেকে এখান থেকে তিনি পূরণ হয়েছে। মানে আমাদের এই জায়গায় এমন এখান একটা থেকে পূরণ বিষয় হয়। যে সবার একটা পুকুর আছে, সবাই সারা বছর ওই পুকুর থেকে মাছ খায়, খাওয়া দাওয়ার পরে যে মাছটা বিক্রি করে দেখা গেছে এতেও মোটামুটি ভালো প্রফিট হয়। ভালো profit হ্যাঁ, হয়। দেখা গেছে 50-50, দেখা গেছে এদের দাদু তো সে একবারে খুব যত্ন সহকারে চাষ করে, এই জন্য সবসময় তার প্রফিটটা একটু বেশি হয়। আর একটা বিষয় হচ্ছে শুধু প্রফিটের গল্প কথা শুনলাইলেই হবে না, আপনি মাছ চাষ করলে ঝুঁকি আছে। হ্যাঁ, আপনি ঝুঁকি থাকবেই। 3 বছর লাভ হইলো, 1 বছর লস করবেন, বা 2 বছর লস করবেন, 1 বছর লাভ হবে। কারণ যে কোনো ব্যবসা বা যে কোনো কিছু পালন করতে গেলে কিন্তু আপনার ঝুঁকি থাকবে। ঝুঁকি সব থাকবে। সময় যে আপনার লাভ হবে এরকম না। হ্যাঁ, লাভ কিন্তু লোকসান আছে এবং হ্যাঁ, থাকবো। হ্যাঁ, মোটামুটি আমরা বলতে পারি যে চিংড়ি মাছ যদি আপনার ভাইরাসে বা ব্যাকটেরিয়া জনিত যদি সমস্যায় যদি মানে মারা না যায়, আর হচ্ছে যদি মানে বেরিয়ে না যায়, তাহলে চিংড়ি মাছে কখনো লস হয় না, মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট হয়। হ্যাঁ, আর এই জায়গার কার্প জাতীয় মাছের কথা একটু যদি বলেন। সতর্ক থাকলে হুম। এই মাছের কখনো লস লস হয় না। লস হয় না। সতর্ক থাকবে। জি জি। আর একটা বিষয় যদি ওই যে আপনারা তো কার্প জাতীয় মাছ দেন, এই মাছটা কোন সাইজের দেন? কার্প জাতীয় মাছ বিশেষ করে 250-300 গ্রাম। 300 গ্রাম, মানে এবারে যে 3-4 কেজি এই সাইজের মাছটাই আমাদের তো এলাকায় যত বড় ছাড়া যায় ততই এটা তত ভালো। লাভজনক। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এখন যা যা আপনি সামর্থ্য অনুযায়ী। মাছ হ্যাঁ। মানে মাছ যত বড় সাইজের দেবেন হ্যাঁ। তাদের গ্রোথটা কিন্তু তত বেটার হবে, আর হচ্ছে আপনার কিন্তু প্রফিটও ততটা প্রফিটটা বেশি হবে। ভালো হবে। তো তারপরেও তো 250 গ্রাম মাছটা আপনারা যে 6 মাসে কি পরিমাণে সাইজ আসে? রুই মাছের, ধরেন রুই মাছের কথা যদি আমরা বলি, এবারে যে 1 কেজির উপরে আসে। 1 কেজি, হ্যাঁ, 1 কেজির উপরে 1 থেকে 1.5 কেজি, 1.5 কেজি ভালো চাষ করলে কিন্তু 1.5 কেজি হয়। 1.5 কেজি। কিছু কিছু 2 কেজিও হয়ে যায়। 2 কেজি পরে 2 কেজি হয়। বুঝতে পারছি না, এভারেজ আমরা 1 Average কেজি 500 গ্রাম ধরতে পারি। হ্যাঁ, এভারেজে 1.5 কেজি হয়। তো ওইটা তো বাজার মূল্য মোটামুটি ভালো, রুই মাছের যেহেতু বাজার মূল্য ভালো, আমরা ওই সময় প্রায় অলমোস্ট 12-13 হাজার টাকা মন বিক্রি করি, তার বেশিও থাকে। বেশিও থাকে। হ্যাঁ, এবং যখন হ্যালো, কি লাগবে? তো যেমনটা বলতেছিলাম, আমরা হচ্ছে মূলত এই জায়গায় কার্প জাতীয় মাছ হিসেবে আমরা কিন্তু 3 ধরনের মাছ দেই, রুই মাছ, কাতল মাছ, আর হচ্ছে আপনার সিলভার কাপ মাছ। রুই মাছটা হচ্ছে মাঝের স্তরে খাবার খায়, আর কাতল মাছ খায় হচ্ছে মাঝের স্তরে উপরেরটা, আর একবার সর্বোপরের স্তরে খাবার খায় কিন্তু আমাদের সিলভার কাপ মাছ। আর আমরা কিন্তু এই নিচের স্তরে যে মৃগেল, কালবাউস এই ধরনের মাছগুলো কিন্তু বর্জন করি। এই বর্জন করার পিছনে কারণ হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা রয়েছে। চিংড়ি মাছটা তো তলের স্তরে হ্যাঁ, খাবার এই খায়, কারণের এই জন্য জন্য হচ্ছে আমরা হচ্ছে নিচের স্তরে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে এই 3 ধরনের মাছ ব্যবহার করি, আর হচ্ছে নিচের স্তরে আমাদের চিংড়ি মাছ থাকে। তো মোটামুটি আমি বলতে পারি আমার এই জায়গায় আমার যারা আমার কাছ থেকে ফিড বা মেডিসিন নেয় এরকম প্রায় 200 চাষি আছে, সবারই ছোট ছোট পুকুর, দেখা গেছে 50%, 30%। এবং এই বছরে আমাদের এই জায়গায় ব্যাপক লাভ হয়েছে, প্রত্যেকেরই দেখা গেছে যা খরচ করছে তার দ্বিগুণ লাভ হয়েছে। দেখা গেছে 1 লাখ টাকা খরচা করলে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা এরকম অনেকেরই সেল হয়েছে। আবার যে অনেকের আবার লসও হয়েছে, এটার পরিমাণটা খুবই কম। সেই জন্য হচ্ছে যেটা বলতে চাচ্ছি আমি, যে আপনি যে কোনো যদি ব্যবসা করতে হয় বা যে কোনো কিছু চাষ করতে হয়, তাহলে কিন্তু আপনার লাভ লস দুইটাই কিন্তু থাকবে। এই বিষয়টা কিন্তু আপনার মাথায় নিয়ে কিন্তু আগাইতে হবে। তো এত সময় যারা ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এত সময় মোটামুটি 2 জন অভিজ্ঞ চাষীদের সাথে আলোচনা করলাম, তারা মূলত তার পুকুরে কিভাবে মাছ চাষ করেন এবং কেমন টাকা মাছ প্রফিট আসে সেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করলাম। তো আপনাদের 2 জনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আর আপনারা কি চাষীদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমার যারা দর্শক আছে? হ্যাঁ, দর্শক যারা আছেন বা চাষি ভাই যারা আছেন হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আসেন, আপনারা আমাদের মতো সবাই হ্যাঁ, মাছ চাষে জি। মানে সবাই মানে আধুনিক পদ্ধতিতে আমরা মাছ চাষে আসি, হ্যাঁ, আধুনিক আধুনিক পদ্ধতিতে মাছ পদ্ধতিতে চাষে কিন্তু আসলে সবাই মোটামুটি প্রফিট আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করি জি জি, মাসায় চুন এবং প্রয়োগ, তাতে দেখা যাবে যে সবার ভালো প্রফিট হবে। এবং জি আমার শুধু প্রফিট না, আসলে এটা একটা সময় কাটানোরও। জি আমরা যেহেতু সবাই কিছু না কিছু কাজ করি, কাজ আমি কাজ, হ্যাঁ, শিক্ষকতা, হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি যখন আমি পুকুর পাড়ে ঘেরের পাড়ে যাই হ্যাঁ, মাছ চাষের দিকে করি, আসলে আমার খুব ভালো লাগে, খুব হ্যাঁ। আনন্দ আর লাগে। একটা বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় যারা মাছ চাষ করে সবার কিন্তু এটা সেকেন্ড পেশা, প্রত্যেকের আলাদা একটা হ্যাঁ। প্রফেশন আছে, এই প্রফেশনের পাশাপাশি কিন্তু তারা মাছ চাষটা করেন। হ্যাঁ, হ্যাঁ। তো দর্শক, আজকে আর কথা বাড়াবো না, এত সময় যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা নিয়মিত এই ধরনের মাছ চাষ বিষয়ক ভিডিও দেখতে চান তারা অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।